তারেক রহমানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে, আইনি ব্যবস্থার মুখোমুখি হতে পারেন তারেক রহমান, তারেক বিন জিয়া। হঠাৎ কি এমন কাজ করলো জনাব তারেক জিয়া যে যার কারণে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে? আগামীতে আবার ফ্যাসিবাদের প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি। যারা কেন্দ্র দখল করতে আসবে, যারা ব্যালট বাক্স ছিনতাই করতে আসবে, আপনারা বাসা থেকে, যদি এই চিন্তা থাকে আপনাদের, বাসা থেকে মা বাপের দোয়া নিয়ে বের হয়েন। বিগত দিনে শেখ হাসিনার আমলে আমরা দেখেছি কেন্দ্র দখল করে নিজেদের সিল নিজেরাই মেরে নিয়েছে এবং কি ভোট দেওয়া লাগে না, অটোমেটিক্যালি তারা পাশ করে গিয়েছে। আর সেই কাজটা করেছিল বিগত দিনে ফ্যাসিস্ট হাসিনার লোকেরা, অর্থাৎ আওয়ামী লীগের লোকেরা। কিন্তু এবারও নাকি সেরকম ফ্যাসিস্টের গন্ধ পাওয়া যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহ এরকম একটা হুঙ্কার দিয়েছে, কেউ যদি কেন্দ্র দখল করার চিন্তা ভাবনা করে তারা যেন মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে আসে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার মতো যোগ্যতা তারেক রহমানের নেই বলে মতামত ব্যক্ত করেছেন মার্কিন ডিপ্লোম্যাটরা। দর্শক শ্রোতা, জনাব তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই নেই, এমন একটা সংবাদ এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। আমাকে দিয়ে আর যাই হোক সম্ভব, কিন্তু আমাকে দিয়ে কোনোদিনও চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি আমার দ্বারা কোনোদিনই সম্ভব না। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা শুনলেন ভিডিওর শিরোনাম, এখন শুনতে চলেছেন ভিডিওর বিস্তারিত আলোচনা। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখতে হবে এবং পুরো ভিডিওটি দেখলে, বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনলে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গোপন কিছু তথ্য আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো জানতে চাইলে অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলে আর কথা কেন, সরাসরি মূল নিউজে চলে যাব। চমৎকার দুটি খবর আপনাদের জন্য নিয়ে এসেছি, হয়তো আপনাদের চোখে পড়েছে, তারপরেও আমি শুধু মনে করিয়ে দিচ্ছি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার মতো যোগ্যতা তারেক রহমানের নেই বলে মতামত ব্যক্ত করেছেন মার্কিন ডিপ্লোম্যাটরা। অপরদিকে জামায়াতের বিপুল সম্ভাবনা দেখে আগামী নির্বাচনে জামাত ইসলাম সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং অনেক বেশি আসন পেয়ে তারা সরকার গঠন করবে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র জামাতের সাথে কাজ করতে, সম্পর্ক বৃদ্ধি করতে চায়। এরকম দুটি নিউজ পৃথকভাবে এসেছে। এর ভিতরে প্রথম নিউজ সেটি ওইভাবে এখনো ভাইরাল হয় নাই, দ্বিতীয়টি ভাইরাল হয়েছে। প্রথমটি এটি গোপন সূত্রে পাওয়া গেছে, বিএনপিপন্থী কিছু সাংবাদিকদের নির্বুদ্ধিতার কারণে বলবো আমি, যেহেতু এটি প্রকাশ হবার কারণে জামাতপন্থী যারা রাজনীতি করে দেশে তাদের লাভ হয়েছে, অর্থাৎ 10 দলীয় জোট সমর্থকদের ব্যাপকভাবে লাভ হয়েছে। কিন্তু বিএনপির যে কত বড় ক্ষতি হলো, এবং বিশেষ করে যারা ওই সাংবাদিক যারা এইটার সাথে জড়িত, যারা এই ক্লিপটি লিক আউট করেছে, তাদের যে কত বড় ক্ষতি হলো তারা এটি বুঝতেই পারেনি। তাহলে বিষয়টা আসেন আমরা একটু পরিষ্কার করে বোঝার চেষ্টা করি। মার্কিন যুক্তরাষ্ট্রের এম্বাসিতে বাংলাদেশি কয়েকজন সাংবাদিক, সব কিন্তু বিএনপিপন্থী, এরা একটা বৈঠকের সময় গোপনভাবে ভিডিও করে। এটি কারো জানা ছিল না, ওই ডিপ্লোম্যাটদেরও জানা ছিল না, কূটনীতিকদেরও জানা ছিল না। তারা গোপনভাবে কথোপকথনগুলো ওই অফিসের, অর্থাৎ আনঅফিসিয়াল যে কথোপকথন, প্রোগ্রাম শুরুর আগে বা অনুষ্ঠান শুরুর আগে ব্যক্তিগত পর্যায়ে যে সমস্ত কথাবার্তা হয়, এইগুলো তারা গোপনে ভিডিও ধারণ করে। এরই একটি পর্যায়ে মার্কিন কূটনীতিকরা তারা এরকম গল্পের ছলে বলছিলেন যে তারেক রহমান আগামী নির্বাচনে যদি প্রধানমন্ত্রী হয় তাহলে তিনি প্রধানমন্ত্রী হবার মতো ম্যাচিউরিটি তার ভিতরে এখনো আসেনি। তারা এইটি আবার বলেছেন দুটি কারণে। সেটা হচ্ছে তিনি নির্বাচনের শুরুতে 22 তারিখে যে বক্তব্যগুলো দিয়েছেন, এই বক্তব্যের ভিতরে কোনো ক্যারিশম্যাটিক নেতৃত্ব ছিল না, নতুন কোনো কিছু ছিল না, গতানুগতিক পুরনো ধাঁচের যে পুরাতন কথাগুলো, ধার করা কথা, এগুলোই ছিল। বরং উল্টো তিনি তার প্রথম দিনেই রাজনৈতিক প্রতিপক্ষকে ব্যক্তিগত আক্রমণ করে বসলেন, এবং সেটা স্রেফ কল্পনার বশবর্তী হয়ে, এর কোনো ঐতিহাসিক ডকুমেন্টস নাই, কোনো দলিল নাই, স্রেফ কল্পনার বশবর্তী হয়ে। এবং বিশেষত বিএনপির ভিতরে যে সমস্ত বামপন্থী অ্যাক্টিভিস্টরা আছে তাদের কথা মতো তিনি এডি ডেলিভারি দিয়েছেন। জাস্ট আরও একটি খুব একেবারে সিলি কথা তিনি বলেছেন, ওটা একেবারে জ্ঞানের কোনো পর্যায়েই পড়ে না, খুবই যাচ্ছে তাই একটা কথা বলেছেন। এই কথাতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের কূটনীতিকরা, বিশেষ করে পশ্চিমা কূটনীতিকরা মনে করছে যে তারেক রহমানের ভিতরে রাষ্ট্র পরিচালনার মতো ম্যাচিউরিটি এখনো আসে নাই। তিনি নরসিংদীতে একটি নির্বাচনী জনসভায় বক্তৃতা করতে গিয়ে বলছেন, এখানে ভূমিকম্প হয়েছে না? এই ভূমিকম্প কেন হয়েছে? এই যে জামাত এরা শিরকি করার কারণে, কুফুরি করার কারণে। যদিও তার এই বক্তব্যের পরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে, এবং শেখ হাসিনার মতো তিনি একটি কথা বলেন। শেখ হাসিনাও কিন্তু একটি কথা বলেছে যে এই যে আমাকে ফাঁসির আদেশ দেওয়া হলো, তারপরেই কিন্তু ভূমিকম্প হয়েছে এবং কয়েকবার হয়েছে, এটি আল্লাহর পক্ষ থেকে। আর তারেক রহমানও ঠিক শেখ হাসিনার ওই কথাটাকেই কপি করে বললেন যে এই যে ভূমিকম্প হলো, এটি জামাত ইসলামের শিরকের কারণে, তাদের কুফুরি কথাবার্তার কারণে, কারণ তারা জান্নাতের টিকিট বিক্রি করছে। এই জান্নাতের টিকিট বিক্রি আমি গতকালের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছি যে বিএনপির পক্ষ থেকে এটি আমরা শুনেছি, তারাই মূলত জান্নাতের টিকিট বিক্রি করছে, জান্নাতের কথা বলছে। তারেক রহমানের নাম নিলে মুখটা পবিত্র হয়ে যায়, জিয়াউর রহমানের নাম নিলে মুখটা পবিত্র হয়ে যায়, হ্যাঁ, অমকের বাড়িটাকে আমরা পবিত্র মক্কা মনে করি, ইত্যাদি ধরনের কথাবার্তা বিএনপির ভিতরে আমরা শুনেছি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মুখে শুনেছি। জামাতের কোনো নেতা
বলেছে যে আমরা এই যে জান্নাতের টিকিট বিক্রি করছি বা সেই টিকিটে যে টিকিট কাউকে দিয়েছে এরকম কেউ দেখাতে পেরেছে? বিএনপির কেউ একজন দেখাক যে এই যে জামাতে এই টিকিট দিয়েছে আমাকে, ভোট দিলে পরে জান্নাতে যাওয়া যাবে, এই সেই জান্নাতের টিকিট। সুতরাং এই ফাও পেশাল পেরে বিশেষ করে বিরানি আলমদের মতো লোকদের কথায় এই তারেক রহমান এই কথা বলে তিনি একেবারে খুবই ছোট কাজ করেছেন। এবং মানে তিনি লেখাপড়া কম জানেন, এতদিন জানতাম যে লেখাপড়া কম জানলেও তার ম্যাচিউরিটি আসলে কথাবার্তা, আমাদের কাজী নজরুল ইসলাম তো লেখাপড়া কম জানতেন, আল মাহমুদ লেখাপড়া কম জানতেন, তাতে কি হয়েছে? তাদের নিয়ে এখন গবেষণা হচ্ছে, পিএইচডি হচ্ছে। যাই হোক, এই কথা বলার পরে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ওইভাবে মতামত ব্যক্ত করলেন যে তাকে আমরা এই মুহূর্তে যোগ্য মনে করছি না, এইটা আবার বিএনপি পন্থী কিছু সাংবাদিক তারা যে ওই গোপন কথাবার্তাকে বাইরে ক্লিপ আকারে ছেড়ে দিয়েছে। এতে যেটা ক্ষতি যেটা হলো, জামাত ইসলাম তো এটার প্রচারণা চালাবে, তারা খুব স্বাভাবিক। এবং পরবর্তীতে আরেকটা নিউজ বের হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র জামাতের সাথে কাজ করতে চায়, বন্ধুত্ব করতে চায়, এই নিউজ আমি দিয়ে দিচ্ছি সবগুলো। তো যেটা হলো, ওই যে সাংবাদিকরা যারা এই যে নীতি নৈতিকতা ভ্যালুসকে পাত্তা না দিয়ে ব্যক্তিগত কথাকে ফাঁস করে দিলেন, ভবিষ্যতে যেটা হবে, এরা আর কোনোদিন ওই এম্বাসিতে, ওই ডিপ্লোম্যাটিক জোনে আর জীবনে কোনোদিন প্রবেশই করতে পারবে না, তাদের পাত্তাই দেবে না। ভিসা টিসা তো দূরের কথা, ওরা মানে ওদের জীবনটা করে সারা জীবনের জন্য কপালটা পুড়ে গেল ওদের। এবং চূড়ান্ত পর্যায়ে ক্ষতি করলো কাদের? বিএনপিকে যে ক্ষতি করলো। তাহলে এরা কোন মানের অ্যাক্টিভিস্ট সাংবাদিক, এবার চিন্তা করেন। যাই হোক, জামাত ইসলামের ব্যাপারে যেটি তারা বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কূটনীতিকের সাথে নারী সাংবাদিকের কথোপকথন হচ্ছিল। তো তারা জিজ্ঞাসা করলো যে জামাত ইসলাম তো এদেশে শরিয়া আইন করতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের ওই কূটনীতিক তখন বলেছেন যে তারা যদি শরিয়া আইন করতে চায় তাহলে আমরা তাদের বিষয়ে অন্যভাবে চিন্তা করব, কিন্তু যেহেতু তারা বলছে যে তারা শরিয়া আইন করবে না এবং তারা গণতন্ত্রের ভিতরেই থাকতে চাচ্ছে এবং তারা আগামী নির্বাচনে যথেষ্ট সংখ্যক বেশি আসন পাবে, তাদের জনপ্রিয়তাও পূর্বের চেয়ে ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে, সুতরাং তারা ক্ষমতায় আসলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সাথে বন্ধুত্ব করতে চায়। এটি কিন্তু রাজনীতিতে এক ধরনের বার্তা, এটি পরিষ্কার বার্তা। কিন্তু এটি সামান্য একটু বিশ্লেষণ করলেই এখান থেকে আগামীর সবকিছু পরিষ্কার হয়ে যায়, পানির মতো পরিষ্কার হয়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্র এই কথাগুলো কখন বললেন? যখন দেখুন জামাতের নেতৃত্বের ব্যাপারে, জামাতের ক্ষমতায় আসার ব্যাপারে মডেল অভিনেত্রী যারা মানে অনেকটা নিজেদেরকে খোলামেলা রাখতে পছন্দ করেন, ড্রেস পরতে চান না, নিজেদেরকে স্বাধীন মনে করেন, জামাত আসলে তাদের সেই স্বাধীনতা খর্ব হবে, তাদের উপরে ড্রেস চাপিয়ে দেবে, বোরকা পড়তে বাধ্য করবে, এইরকম ধ্যান ধারণা যাদের, সেই তারা পর্যন্ত এবার জামাত ইসলাম ক্ষমতায় আসুক সেটি চাচ্ছে, মনে প্রাণে চাচ্ছে। এই যে মেয়েটির ভিডিওটা একটু দেখুন। আমি কিন্তু মন থেকে চাই জামাত আসুক, ব্যাপারটা আসলে হাস্যকর লাগবে, বাট আমি আসলে মন থেকে চাই জামাত আসুক, দেশটা একটু ঠিক হোক। জামাত কেন আসুক? জামাত আসলে দেশটা ঠিক হয়ে যাবে, তাই আমি সেটা চাই। আমি পড়বো না, আমি চাই, আমি পড়বো না, আমি শাসন চাই। জামাত আসলে তারপরে এই পোশাক করতে পারবেন না। জামাতের কোন দিকটা আপনার ভালো লাগে? জামাতই ভালো লাগে, আমার কোনো দিক নাই। তো এই মেয়েটি সম্ভবত শোবিজের কোনো মডেল অথবা অভিনেত্রী। এরা কোনো দিনই কিন্তু জামাত ইসলাম ক্ষমতায় আসুক এটি চাওয়ার কথা না, কিন্তু তারা এটি চাচ্ছে, কারণ তারা জানে যে জামাত ইসলাম আসলে দেশটা ভালো থাকবে, চাঁদাবাজি বন্ধ হবে। এটি বলার অন্যতম কারণ আছে, আমি সেটাও দেখাচ্ছি আপনাদের। এর আগে আমরা অভিনেত্রী বাঁধনের কাছেও কিন্তু বাঁধন একটি চ্যানেলে গিয়ে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করলো, সে বলছে না, প্রয়োজনে আমরা আমাদের এই পেশা ছেড়ে দেবো, পোশাক পরবো, প্রয়োজনে বুরকাই পরবো, তবুও জামাত ইসলাম ক্ষমতায় আসুক, কারণ তারা না আসলে এই দেশ কোনোদিনও ভালো হবে না, কোনোদিনও ঠিক হবে না। এটি বলার অন্যতম কারণ হচ্ছে তারেক রহমান যে অনেক বড় প্রতিশ্রুতি নিয়ে রাজনীতির মাঠে নামলেন, তিনি কি চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পেরেছেন? তিনি কি এটি লিখে দিতে পারেন মানুষকে, বাংলাদেশের মানুষকে, যে তার দল ক্ষমতায় আসলে বাংলাদেশে চাঁদাবাজি হবে না? এটি তিনি কোনোদিন পারবেন না, কারণ আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগের শূন্য স্থানটা বিএনপির নেতাকর্মীরাই তো দখল করেছে, তারাই তো এখন চাঁদাবাজিগুলো করছে। এবং কিভাবে চাঁদাবাজি করছে দেখুন আপনারা। দিনাজপুরের যুব দলের নেতা হান্নান সরকার প্রকাশ্য দিবালোকে চাঁদা না পেয়ে দেখুন একজন ব্যবসায়ীকে কিভাবে তাকে হত্যা করতে উদ্যত হয়েছে দেখুন। তো এইগুলো কি বাংলাদেশের মানুষের চোখ এড়িয়ে যাচ্ছে? বাংলাদেশের মানুষ কি এত আলাভোলা? তারা এগুলো বিচার বিশ্লেষণ করবে না? এটি তো চিন্তা করার কোনো কারণ নাই, এটি ভাবার কোনো কারণ নাই। একের পর এক এই ধরনের ঘটনা ঘটেই যাচ্ছে। তারেক রহমানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে, আইনি ব্যবস্থার মুখোমুখি হতে পারেন তারেক বিন জিয়া। এখন তাকে কি তারেক বিন জিয়া বলবো, যেন মুফতি তারেকুর রহমানই লন্ডনই বলবো, না বিলেত ফেরত মুফতি বলবো? মানে এটা চিহ্নিত করা মুশকিল আসলে তিনি কি। যাই হোক, মৌলানা মুফতি তারেকুর রহমানই আইনি পদক্ষেপের মুখোমুখি হতে পারেন। তারেকুর রহমানের করুণ পরিস্থিতি দেখে পুরো জাতি অবাক যে এই কোন নেতা, ইন্টার পাস হলেও তো ভালোভাবে পড়াশোনা করলে কিছুটা জানার কথা, কিছু জানে না। দিনে দুপুরে প্রকাশ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে, জানেন না, আচরণবিধি পড়ে দেখেন নাই, পড়াশোনা করেন না। আসলে বড় লোকের ছেলে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছেলে,
জীবনে ফাঁকিবাজি করেছেন, পড়াশোনা করেন, বই নিয়ে বসেন নাই, পড়তে বসেন নাই, টেবিলে বসার অভ্যাস নাই, কিতাব নিয়ে বসা, মোতালা করা, স্টাডি করা, গবেষণা করা, এটা যে কতটা কঠিন আমরা জানি। বিশেষ করে যারা পিএইচডি করেছেন, থিসিস করেছেন, তারা জানেন যেটা কতটা কঠিন, কতটা ধৈর্য থাকতে হয়। এখন প্রেসিডেন্টের ছেলে, প্রাইম মিনিস্টারের ছেলে বই নিয়ে বসেন নাই, বুঝেন না কিছু। এই জন্য বাপ ভালো ছিল, অনেক কষ্ট করে পড়াশোনা করাইতে পারেনি, করছেন সর্বোচ্চ ইন্টার পাস টেনে। তাই ইন্টার পাস তারেক রহমান নির্বাচনের আচরণবিধি জানে না, আচরণবিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা নাই, এবং তাকে জ্ঞান দেওয়ার মতো কেউ নাই। কারণ সবাই তো বলছে, স্যার আপনার চাইতে কে বুঝে, আপনি তো জানেন, আপনাকে জ্ঞান দিব এত বড় সাহস আমাদের আছে, এই জন্য যা ইচ্ছে তা করেন। দেখেন পদে পদে তারেক জিয়া এখন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে, এবং এমন এমন আচরণবিধি লঙ্ঘন করছেন যেটা সিম্পল কমন সেন্সের ব্যাপার। এর মানে জানেন না তারেক রহমান যে আসলে কিছু জানেন না, তার প্রমাণ হচ্ছে ভূমিকম্প কোথা থেকে কিভাবে হয়েছে বাংলাদেশে ওইটি জানেন না। আপনি একটু চিন্তা করেন যে বাংলাদেশে নরসিংদী থেকে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে, সেই নরসিংদীর মানুষ বিল্ডিং ছেড়ে খোলা আকাশের নিচে বসবাস করেছে, এইটা যে জানে না সে বাংলাদেশ সম্পর্কে কি জানে? তবে লন্ডনে বসে অনেক কিছু জানতো। এই জন্য আমি বলি যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, আর তারেক রহমান অনলাইনে সুন্দর। অনলাইনে লন্ডনে থাকতেন, সারাদিন ফেসবুক চালাতেন, অনেক কিছু জানতেন। এখন ফেসবুক চালাতে পারেন না, তেমন একটা জানেন না, তো খোঁজ খবর রাখেন না কোথায় কি হয়। তো তারেক রহমান যে জানেন না, মাহমুদুর রহমান যেটা বলেছেন সেটা যে সত্য, তার প্রমাণ হচ্ছে তিনি হরহামেশা আচরণবিধি লঙ্ঘন করছেন বাচ্চাদের মতো, যে জানেন না। তো দর্শক, দোয়া মাহফিলে নির্বাচনী প্রচারণা শুরুর আগেই ফ্যামিলি কার্ড পকেট থেকে, একটা ভুয়া ফ্যামিলি কার্ড যেটা পকেট থেকে বের করেছেন, ওটা তো ভুয়া, এতে তো কোনো সন্দেহ, ওটা তো বিএনপি স্বীকার করা, ভুয়া মানে স্যাম্পল মানে কি, ওটা তো অরিজিনাল না। তো ভুয়া ফ্যামিলি কার্ড দেখান এবং সেই প্রতিশ্রুতি দেন, এটা দোয়া মাহফিলি করতে পারেন না, তখন প্রচারণা শুরু হয়নি। ওই একবার করেছেন, এটা তারেক রহমান স্যার অন্য কেউ হলে তাকে আইনের আওতায় আনা হতো, এখনো করছেন। দেখেন গভীর রাতে, রাত 2টা 3টে 4টার সময় নাকি নির্বাচনী প্রচারণা চালান, বক্তব্য দেন, মাইক বাজিয়ে বক্তব্য দেন, এবং এটা আবার গর্বের সাথে বলে যে রাত 4টার সময় লোকে লোকারণ্য। আরে আপনার মাথা ঠিক আছে? রাত 4টার সময় নির্বাচনী প্রচারণা চালাবেন কেন? অধিকার আপনাকে কে দিয়েছে? ঘুম নাই? গাঞ্জাকে সজাগ থাকেন না ইয়াবাকে সজাগ থাকেন? রাত 4টার সময় নির্বাচনী প্রচারণা কেন? আপনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, আপনার আশেপাশে ইয়াবাখোর গাঞ্জাখোর থাকতে পারে যাদের ঘুম হয় না, কিন্তু সাধারণ মানুষ আপনি ডিস্টার্ব করছেন কেন? এ বিষয়ে আইন আছে তো, আপনি তো রাত 8টার পরে মাইক বাজাতে পারবেন না, আপনি কেন বাজাচ্ছেন? আপনি গভীর রাতে কেন করছেন? তো এখন তারেক রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মুরত এই নির্বাচন কমিশনের আছে কিনা সন্দেহ আছে, কিন্তু এনসিপি কিন্তু নজরে বসেছে। এনসিপি বলছে তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন, অবশ্যই ব্যবস্থা নিতে হবে। যদি আইনের যথাযথ প্রয়োগ হয়, তারেক রহমানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে, আমরা বিশ্বাস করি, আমরা দেখতে চাই। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন, মাইক ব্যবহারের সময়সীমা রাত 8টা পর্যন্ত থাকলেও সেখানে মাইক ব্যবহার করে মধ্যরাতেও তিনি প্রচারণা চালিয়েছেন বলে অভিযোগ করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এবং কয়টা মাইক ব্যবহার করা যাবে, কতটুকু দূরত্বে, এগুলোরও সীমারেখা আছে, এইসব নিয়মকানুন মানছে না। এবং তারেক রহমান জানেনই না আচরণবিধি কি, কিভাবে মানতে হয়, পড়াশোনা করেন নাই। কিছু লোক আছে দেখবেন যে মেধা আছে কিন্তু পড়াশোনা করে না। যদি পড়তে বলেন, আমি একটা মজার কথা বলি, আমরা একটা গ্রুপ স্টাডি করতাম ঢাকার কাটাবনে, সেখানে কোরআন ক্লাস, বেসিক্যালি অনেক বিখ্যাত লোকজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অবসরপ্রাপ্ত প্রফেসর, এই টাইপের কিছু লোকজন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে আসতো। তা আমি বেশিরভাগ সময় সেখানে দাস দিতাম। তার মধ্যে আমি নাম বলবো না, বিস্তারিত বলবো না কোথায় কি, যখন করতাম তখন এটা অনেকটা গোপনীয়তার সাথে, আর এখন তো এটা ওপেন করা যায়। তখন পড়া দেওয়া থাকতো যে সবাই পড়ে আসবেন, যে এই আয়াত থেকে এই আয়াত, এটা আপনি ভালোভাবে রিডিং পড়া প্র্যাকটিস করে আসবেন, এবং মিনিমাম একবার 2বার হলো তাফসীরুল কোরআন থেকে কিংবা তাফসীর ইবনে কাসির থেকে, যে কোনো একটা ভালো তাফসীর থেকে আপনি জাস্ট পড়বেন, এবং যাতে 2-1 মিনিট আপনি বলতে পারেন যে আমি এটা শিখেছি। কিন্তু কিছু কিছু তারা কিন্তু হেভিওয়েট ব্যক্তি, পড়তে চাইতো না, পড়তো না, বলতো যে পড়ার অভ্যাস নাই, শুনতো, বলতো যে এটা কি অডিও ভিডিও আছে, কারো ওয়াজে আছে, ওইটি শুনি, যদি থাকতো তাহলে ওইটি শুনতো, তখন বলতে পারতো। কিন্তু পড়তে মন চায় না, বই টেবিলে নিয়ে পড়বে এটা তার নাকি ভালো লাগে না, বিরক্ত লাগে। স্টুডেন্ট লাইফে পড়তো মোটামুটি, তাও নাকি বেশি পড়তো না, কিন্তু অসাধারণ মেধাবী ছিল বলে ভালো চাকরি হয়েছে, কিন্তু পড়ার অভ্যাস নেই। তারেক রহমান সম্ভবত এরকম, যে স্টুডেন্ট হয়তো ভালো ছিলেন কিন্তু পড়তে পারেন না, টেবিলে বসলেই মাথা ঘুরায়, তখন মানে হাবিজাবি মনে, অনেক লোক আছে না দেখুন যে নামাজ পড়তে বসলেই দুনিয়া যত চিন্তা মাথায় ঢুকে, ওইরকম যে বই পড়তে টেবিলে বসলেই ঘুরায়, ভালো লাগে না, ছটফট করে, এবং মোবাইলটা একটু হাতে নেই, একটু নোটিফিকেশন চেক করি। তারেক রহমানের অবস্থা আছে এরকম, যে আচরণবিধি তো পড়তে হবে, আচরণবিধি পড়তে বসলেই মোবাইলে নোটিফিকেশন চেক করতে, যে আর আচরণবিধি পড়া হয় না, জানেন না। আর অন্য কেউ সতর্ক করে না কেন, যে ভাইয়া কাজটা করতেছেন এটাকে আবার বাধা দেবো, ভাইয়া যেটা করবেন ওইটি তো হয়, রাজার ছেলে, রাজার ছেলে, দি প্রিন্স, এই সব চিন্তা থেকে তাকে কেউ সতর্ক করেন না দলের কাছ থেকে। আর এই যে অবস্থা, এটাই হবে তার পরাজয়ের কারণ। এনসিপির প্রেস ব্রিফিং এ কথা বলে তিনি জানান, বিএনপি তাদের অন্যদের ওই ধরনের নিয়ম ভঙ্গের জন্য উৎসাহিত করছে, প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার ব্যবহার করেছে, এবার নির্বাচন আগের মতো সেনাবাহিনী কেন্দ্রের বাইরে অবস্থান করার সিদ্ধান্ত আশঙ্কাজনক, সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করতে হবে। এখনো কিন্তু সুষ্ঠু নির্বাচনের ফাঁক ফোকর রয়েছে,
বিশেষ করে সেনাবাহিনী ব্যতিরিক্ত সুষ্ঠু নির্বাচন একদম সম্ভব নয়। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। শোনার পরে কি জানলেন বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা এখনো নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।